হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসেতে আমরা রসায়নের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে আলোচনা করব। তাহলে জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি বোর্ডে লেখা আছে, জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের বাড়িতে যে সমস্ত পদার্থগুলো চারপাশে দেখতে পাই, তা কি দেখতে পাই? আমরা খাদ্য রান্নাঘরে দেখতে পাই চাল, ডাল, তরিতরকারি, তেল, এই সমস্ত পদার্থগুলো রয়েছে। তা সেই পদার্থগুলোর ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি? সেই পদার্থগুলো, তার উপাদানগুলো কিন্তু জৈব উপাদান। প্লাস্টিক, রবার, এগুলো জৈব উপাদান। সেই জন্যে রসায়নের একটা বিশাল শাখা আলাদা করে পৃথকভাবে আমাদের আলোচনা করতে হবে, যেটাকে আমরা বলছি জৈব রসায়ন। তাহলে এখন প্রথমে জৈব রসায়নের ক্ষেত্রে আমরা জৈব রসায়নটা কিভাবে তৈরি হলো না, 1784 খ্রিস্টাব্দে 1784 খ্রিস্টাব্দে ল্যাভোসিয়ে তিনি বিভিন্ন পদার্থের দহন সম্পর্কিত দহন বিশ্লেষণ করে তিনি একটা সিদ্ধান্ত করলেন যে জৈব যৌগ মানে হচ্ছে কার্বনের যৌগ। জৈব যৌগ মানে হচ্ছে কার্বনের যৌগ। 1828 খ্রিস্টাব্দে অনেক পরে ভোলার বলে একজন বিজ্ঞানী তিনি অ্যামোনিয়াম NH4CnO, ঠিক আছে, অ্যামোনিয়াম কার্বামাইড, অ্যামোনিয়াম সায়ানাইড, ভুল বললাম, অ্যামোনিয়াম সায়ানাইড, CnO, অ্যামোনিয়াম সায়ানাইড, তাকে উত্তপ্ত করলেন, হিট দিলেন, করে তিনি ইউরিয়া নামক একটা ইউরিয়া নামক একটা জৈব যৌগ উৎপাদন করতে সক্ষম হলেন। এইভাবে আস্তে আস্তে বলা যেতে পারে ভোলার কি বলা যেতে পারে জৈব যৌগের গোড়াপত্তন করেছিলেন। যাই হোক, এখন আমাদের আলোচনা হচ্ছে যে এই যে কার্বনের যৌগ জৈব যৌগ, কিন্তু সব কার্বনের যৌগ কিন্তু জৈব যৌগ নয়। তাহলে জৈব যৌগের ডেফিনেশনটা কিরকম হবে? সংজ্ঞাটা কি হবে? জৈব যৌগের সংজ্ঞাটা কি হবে? কার্বনের অক্সাইড মানে CO2, CO, এগুলো হচ্ছে কার্বনের অক্সাইড। কার্বনের ধাতব কার্বনেট বা বাইকার্বনেট, কার্বনের হাইড্রোজেন সায়ানাইড বা সায়ানাইড, এই সমস্ত যে যৌগগুলো। তাছাড়া আমরা বলতে পারি যে কার্বনের সালফেট বা কার্বনের থায়োসালফেট, এই যে যৌগগুলো বললাম, এই যৌগগুলো ছাড়া আর যে সমস্ত কার্বনের যৌগ যারা সমযোজী বন্ধনে আবদ্ধ, সমযোজী বন্ধনে আবদ্ধ এবং যার মধ্যে ক্যাটিনেশন ধর্ম, দেখো, ক্যাটিনেশন ও সমবায়তা, আইসোমারিজম, সমবায়তা ধর্ম দেখা যায়, তাকেই বলা হচ্ছে জৈব যৌগ। তাহলে আমি যে বললাম যে জৈব যৌগের সংজ্ঞাটা কি? কার্বনের অক্সাইড, কার্বনের ধাতব কার্বনেট, বাইকার্বনেট, তাছাড়া হাইড্রোজেন সায়ানাইড, এই সমস্ত যে যৌগগুলো, সালফেট বা থায়োসালফেট, এই সমস্ত যৌগগুলো ছাড়া কার্বনের যে বিশাল যৌগ
যার মধ্যে কার্বনের মধ্যে সমযোজী বন্ধন বর্তমান এবং এই দুটো প্রপার্টি ক্যাটিনেশন ধর্ম আর সমবায়তা, এই দুটো ধর্ম ক্যাটিনেশন ধর্ম এবং সমবায়তা, এই দুটো ধর্ম প্রকাশ পায় বা দেখা যায়, তাকেই বলা হচ্ছে জৈব যৌগ। এখন আমরা এই প্রশ্নটা আলোচনা করব যে ক্যাটিনেশন ধর্ম কি। এই ক্যাটিনেশন ধর্মটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ধর্ম, সেটা কার্বনের মধ্যে দেখা যায়। তাছাড়া অক্সিজেন মানে ওজোন, অক্সিজেন বা সালফার বা সিলিকন, এই সমস্ত পদার্থ কার্বনের মেনলি দেখা যায়। আমরা এখানে কার্বন নিয়ে আলোচনা করছি। ক্যাটিনেশন ধর্ম হচ্ছে যে ধর্মের সাহায্যে কার্বন মানে কার্বন পরমাণুগুলি, যে ধর্মের সাহায্যে কার্বন পরমাণুগুলি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে বৃহৎ শৃঙ্খল গঠন করে এবং সুস্থির যৌগ গঠন করে, তাকেই বলা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। এখন এই ক্যাটিনেশন ধর্ম কার্বন দেখাচ্ছে কেন না, কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখাবার কারণ হচ্ছে যে কার্বনের স্মল সাইজ, একটা হচ্ছে কার্বনের স্মল সাইজ, তারপরে এদের মধ্যে যে কার্বনের মধ্যে যে বন্ধন রয়েছে, কার্বন যে সমযোজী বন্ধন শক্তি, হাই, বন্ধন শক্তি হাই। আর 3 নম্বর হচ্ছে মধ্যম মানের তড়িৎ, এই তিনটে স্মল সাইজ, কার্বন বন্ধন শক্তি খুব উচ্চ হাই বলে গেছি, আর মধ্যম মানের তড়িৎ পরিবাহিতা, এই বৈশিষ্ট্যগুলোর জন্য কার্বন ক্যাটিনেশন ধর্ম প্রকাশ করে। তাহলে আমাদের ক্যাটিনেশন ধর্ম কার্বনের মধ্যে আছে এবং সেই জন্যই এটা জৈব যৌগ হিসেবে আমরা চিহ্নিত করছি। এবার আমরা চলে যাচ্ছি জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য। কি বললাম? জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য দেখা যাক। জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য। তাহলে আমরা প্রথমে ধরো জৈব যৌগ লিখছি, জৈব যৌগ, অজৈব অজৈব যৌগ। জৈব যৌগ অজৈব যৌগ পার্থক্য। প্রথমে হচ্ছে গঠন। 1 নম্বর গঠন। এখানে জৈব যৌগের মধ্যে কার্বন আছে এবং সে 4টে তার কার্বনের যোজক ইলেকট্রন রয়েছে এবং কার্বনের এই যোজক ইলেকট্রন 4টে যোজক ইলেকট্রন থাকে, এই জন্য একটা জৈব যৌগ। যেটা অজৈব যৌগের মধ্যে এই রকম বন্ধন দেখা যায় না, এরকম বন্ধন দেখা যায় না। এবার হচ্ছে বন্ধনের প্রকৃতি। এটা হচ্ছে সমযোজী, মোস্টলি সমযোজী, কিন্তু সমযোজী, পুরোপুরি সমযোজী অলওয়েজ, এবং কার্বনের সমযোজী বন্ধন থাকবে। এখানে কিন্তু সমযোজী নয়। তার মানে এখানে সমযোজী নয় মানে যে অজৈব যৌগ যে সমযোজী হবে না এটা কথা না, তাই বেশি মোস্ট কিন্তু সেটা তড়িৎযোজী। দ্বিতীয় হচ্ছে দ্রাব্যতা। তৃতীয় এক হচ্ছে দ্রাব্যতা, সলিউবিলিটি, না জলে অধিকাংশ জৈব যৌগ জলে অদ্রাব্য, অধিকাংশ জৈব যৌগ জলে অদ্রাব্য, কিন্তু এখানে হচ্ছে জলে দ্রাব্য। 3 নম্বর হচ্ছে তড়িৎ পরিবাহিতা। লিখি তড়িৎ পরিবাহিতা।
জৈব যৌগের যৌগগুলো সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা, এদের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না। তাহলে জলীয় দ্রবণ অ্যাকোয়াস সলিউশন, তাহলে জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, এটা করে হবে শুধু, এদের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এবার হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক লো, অর্থাৎ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব কম জৈব যৌগে। এখানে হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম্পারেটিভলি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হাই, উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয় অজৈব যৌগ। 5 নম্বর আমরা লিখছি যে বিক্রিয়ার প্রকৃতি। বিক্রিয়ার প্রকৃতি, বিক্রিয়ার প্রকৃতি হচ্ছে উভয়মুখী, উভয়মুখী এবং হচ্ছে স্লো, স্লো, উভয়মুখী স্লো। এর হচ্ছে একমুখী বিক্রিয়া এবং হচ্ছে ফাস্ট, FAST ফাস্ট, মানে দ্রুত, দ্রুত বিক্রিয়া হয়, দ্রুত বিক্রিয়া ঘটে, এখানে দ্রুত বিক্রিয়া ঘটে না। তাছাড়া জৈব যৌগের মধ্যে সমবায়তা, সমবায়তা বা কার্যকরী মূলক ঘটিত বিষয়গুলো জৈব যৌগের মধ্যে দেখা যায়, কিন্তু অজৈব যৌগের মধ্যে এই সমবায়তা বা কার্যকরী মূলক ঘটিত ঘটনা এগুলো দেখা যায় না। এই হলো জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য, জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য। এখন আমরা পার্থক্যটা বললাম, এবার আমরা যাচ্ছি কিসে না, আমরা যাচ্ছি যে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা দেখব। কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন, কার্বনের C6, তারপরে যে 2 4, এটা হচ্ছে ভ্যালেন্সি ইলেকট্রন, 4 হচ্ছে যোজক ইলেকট্রন, ভ্যালেন্সি ইলেকট্রন। তারপর আমাদের কার্বন তার নেবারিং 4টে পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, কার্বনের যোজ্যতা হচ্ছে 4। সমস্ত জৈব যৌগে কার্বনের যোজ্যতা 4। জার্মান বিজ্ঞানী কোকুলে, জার্মান বিজ্ঞানী কোকুলে বলেছিলেন যে যে কোনো জৈব যৌগেতে কার্বনের মধ্যে কার্বন তার সমযোজী বন্ধনে এবং 4টি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এই বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী কোকুলে বলেছিলেন। এবং কার্বন যে 4টে কার্বন পরমাণু, সেটা কিন্তু একটা তলে থাকে না, একটা তলে থাকে না। কার্বন পরমাণুগুলি একটা চতুস্থলকের, একটা সুষম চতুস্থলকের মাঝখানে থাকে কার্বন পরমাণু, আর যোজ্যতাগুলো থাকে কি, যোজ্যতাগুলো 4টি প্রান্তের দিকে, যোজ্যতাগুলি 4টি প্রান্তের দিকে অবস্থান করে, 4টি প্রান্তের দিকে অবস্থান করে। এটা হচ্ছে আমাদের। আর না, জৈব যৌগ অণুগুলি মানে কার্বন পরমাণুগুলি, যে কার্বন কার্বন যে চেন তৈরি হচ্ছে, সেটা সরল চেন হতে পারে, বা আমাদের সেটা মানে কি বলবো, পার্শ্ব ও চেন থাকতে পারে একটা, তাছাড়া ক্লোজ চেন থাকতে পারে। বিভিন্ন ধরনের জৈব যৌগ আমরা অ্যালিফ্যাটিক জৈব যৌগ, অ্যারোমেটিক, তারপর অ্যালিসাইক্লিক, প্রচুর জৈব যৌগ সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, জানতে হবে। আমাদের এখানে প্রাথমিক ধারণা, সেই জন্যে আমরা এখানে কার্বন পরমাণুর মধ্যে সাধারণভাবে এক বন্ধন সি, এটা হচ্ছে এক বন্ধন, আবার সি ধরো এটা একটা দ্বিবন্ধন, একটা তো কমপক্ষে দ্বিবন্ধন, সি এটা ধরো আমি বলছি একটা কমপক্ষে একটা 3 বন্ধন, 3টে। তাহলে যখন জৈব যৌগের এটা হাইড্রোকার্বন, এখানে কার্বন আমরা যদি হাইড্রোকার্বন মানে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, হাইড্রোকার্বন
কার্বন। তাহলে হাইড্রোকার্বন বা জৈব যৌগ একই কথা। হাইড্রোকার্বন মানে হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ, হাইড্রোকার্বন মানে হচ্ছে জৈব যৌগ। এখন আমরা দু ধরনের জৈব যৌগ আলোচনা করব। একটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ, আর একটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। কি বললাম? সম্পৃক্ত জৈব যৌগ, আর একটা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। দেখা যাক সম্পৃক্ত জৈব যৌগ কিরকম। একটা হচ্ছে সম্পৃক্ত, তাহলে সম্পৃক্ত জৈব যৌগ। 2 নম্বর হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত জৈব যৌগ কিরকম? যে সমস্ত জৈব যৌগে কার্বন পরমাণুগুলি এক বন্ধন যুক্ত সমযোজী বন্ধন, এই দেখো সিঙ্গেল বন্ডিং, আরেকটা দিচ্ছি সি সি 1 2 3 1 2 3 চারটে পূর্ণ হতে হবে। কার্বনের 4টে যোজক ইলেকট্রন, এইভাবে সমযোজী বন্ধন তৈরি হচ্ছে। দেখো আরেকটা যদি দিতে পারি 3টে সি 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 1 2 3 1 2 3 6টা, আর 1 2 8টা এইচ 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 এইচ। দেখো এখানে কার্বন পরমাণুগুলো কি হচ্ছে? এক বন্ধন সমযোজী বন্ধনে আবদ্ধ। এটা সম্পৃক্ত। যে সমস্ত জৈব যৌগে কার্বন পরমাণুগুলি সমযোজী এক বন্ধনে যুক্ত থাকে তাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন বা সম্পৃক্ত জৈব যৌগ। 2 নম্বর অসম্পৃক্ত। দেখো C2H2, এখানে দেখো কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধ রয়েছে। আরেকটা নিতে পারি CC, এটা হচ্ছে C3H6, এটা C2H2। এখানে কমপক্ষে একটা কার্বন কার্বন বন্ধনটা দ্বিবন্ধন। আবার C2H2 দেখো, এখানে দেখো কার্বন কার্বনের বন্ধনটা 3টে বন্ধন রয়েছে। এখানে 2টো বন্ধন রয়েছে, এখানে একটা বন্ধন। তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত। এইগুলো হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। হ্যাঁ, এখানে হচ্ছে এটা হচ্ছে C2H4, ইথিলিন, প্রোপিলিন, বিউটিলিন, পেন্টিলিন, এটা হচ্ছে অ্যাসিটিলিন। এগুলো হচ্ছে সব অসম্পৃক্ত জৈব যৌগ। তাহলে সম্পৃক্ত জৈব যৌগ বুঝলাম, অসম্পৃক্ত জৈব যৌগ বুঝলাম। এখন আমরা জৈব যৌগের একটা বিশাল ভান্ডার আমাদের চারপাশে রয়েছে। জৈব যৌগের একটা বিশাল ভান্ডার আমাদের চারপাশে রয়েছে। এখন সেই জৈব যৌগগুলোকে বিভিন্ন শ্রেণীভুক্ত করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে। অর্থাৎ যে অসংখ্য জৈব যৌগগুলো রয়েছে, অসংখ্য জৈব যৌগগুলো যে রয়েছে, সেই অসংখ্য জৈব যৌগগুলোকে কিভাবে ক্লাসিফাই করব? কোনগুলো জৈব অ্যাসিড, কোনগুলো অ্যালকোহল, কোনগুলো ইথা, এই সমস্তগুলো আমাদের কিভাবে করব? তা সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য, সেই জৈব যৌগগুলোকে চেনার জন্যে একটা বিষয়কে আমাদের জানতে হবে। সেটাকে বলা হচ্ছে কার্যকরী মূলক, ফাংশনাল গ্রুপ। কার্যকরী মূলক না,
যে সমস্ত পরমাণুপুঞ্জ বা মূলক, পরমাণুপুঞ্জ মানে হচ্ছে মূলক, সেটা একটা হতে পারে অতগুলো পরমাণু, মূলক জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকে বলা হয় কার্যকরী মূলক। যে সমস্ত মূলক জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে ওই জৈব যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকে বলা হয় কার্যকরী মূলক। খুব ইন্টারেস্টিং, কার্যকরী মূলক। যেমন ধরো আমি বলছি, এটা একটা সহজভাবে বলতে হবে, CH3OH, এই যে OH হচ্ছে মূলক। এই হাইড্রক্সিল মূলকটা এই জৈব যৌগের অণুতে আছে বলে এটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর। সেটা হলো মিথাইল অ্যালকোহল C2H5OH, এটা তখন হয়ে যাবে ইথাইল অ্যালকোহল, মানে অ্যালকোহল শ্রেণী আমরা বলছি। তাহলে আবার বলছি, কার্যকরী মূলক কাকে বলে না, যে সমস্ত মূলক জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে, যে সমস্ত মূলক মানে হচ্ছে পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে উহার ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকে বলা হয় কার্যকরী মূলক। দেখো, প্রথমে আমি বলছি হাইড্রক্সিল মূলক OH, হাইড্রক্সিল মূলক OH, এবং এই OH মূলক থাকলে আমরা বলছি CH3OH, C2H5OH, এগুলো হচ্ছে মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল শ্রেণীর। যে যৌগগুলো হবে সেগুলো হবে অ্যালকোহল শ্রেণীর। তাহলে এগুলো হচ্ছে অ্যালকোহল শ্রেণীর জৈব যৌগ, এগুলোকে বলা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর জৈব যৌগ। আবার এটা অ্যালকোহল ফেনল হতে পারে, C6H5OH, এটা ফেনল, অ্যালকোহল বা ফেনল। তাহলে এটা হচ্ছে অ্যালকোহল বা ফেনল। 2 নম্বর দেখো, CHO, অ্যালডিহাইড। আমি আগে অ্যালডিহাইড লিখছি, অ্যালডিহাইড CHO অ্যালডিহাইড। তাহলে এটা এই মূলকটা, এই কার্যকরী মূলকটা যে যৌগের অণুতে থাকবে সেটা হবে অ্যালডিহাইড। যেমন ধরো HCHO, ফরমালডিহাইড। আমি এমনি জাস্ট নর্মাল যে নাম সেগুলো, আমি ইউপ্যাকের নাম বলছি না, ফরমালডিহাইড, আধুনিক পদ্ধতি ফরমালডিহাইড। তারপরে CH3CHO, এটা হচ্ছে অ্যাসিড অ্যালডিহাইড। তাহলে এগুলো অ্যালডিহাইড। এই যে CHO রয়েছে মূলক, তাহলে এই মূলকটা দেখি আমরা এটা কোন শ্রেণীর জৈব যৌগ, এটা হচ্ছে অ্যালডিহাইড শ্রেণীর জৈব যৌগ। তারপরে 3 নম্বর বলছি কিটোন, কিটোন CO, কিটোন। এই কিটোন যখন থাকবে তখন আমরা এটা কিটোন শ্রেণীর হবে। যেমন ধরো CH3CO, আমি জাস্ট সংকেত রাখলাম, CH3, অ্যাসিটোন, এটা হচ্ছে অ্যাসিটোন, এটা হচ্ছে অ্যাসিটোন। তাহলে এটা হলো কিটোন শ্রেণী। 4 নম্বর বলছি, ধরো NH2, এটা হচ্ছে অ্যামিনো, বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের নাম শুনেছি, বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিডের প্রোটিনেতে বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিড। যেমন মিথাইল অ্যামিন CH3NH2, এটাকে কি করব, মিথাইল অ্যামিন, তাহলে এটা অ্যামিনো হবে। 5 নম্বর দিকে COOH, কার্বক্সিলিক, এটা হচ্ছে কার্বক্সিলিক। কার্বক্সিল, এটা হচ্ছে জৈব অ্যাসিড। যেমন ধরো আমি বলছি HCOOH, ফর্মিক অ্যাসিড। তারপরে CH3COOH,
CH3COOH, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ, এবং এই কার্বক্সিল গ্রুপটা যেটা থাকবে, এই যে এটা যেখানেই থাকবে সেটা হবে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। তাহলে সেগুলো সব এই ক্যাটাগরিতে সব জৈব অ্যাসিড, ওই মূলকটা থাকবে সেগুলো সব জৈব। হ্যাঁ, মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, প্রচুর জৈব অ্যাসিড আমরা পাবো। তারপরে যেটা আসছে ইথা, 6 নম্বর আসছে 1 2 3 4 5 6 ইথা। ইথা এখানে একটাই অক্সিজেন পরমাণু, এটা যেমন CH3O CH3, এই যে সংকেত ডাইমিথাইল ইথা, এটা তাহলে ইথা শ্রেণী। ডাইমিথাইল ইথা। তাহলে এই হচ্ছে কার্যকরী মূলকের সিনপসিসটা একদম পরপর। এগুলোই মোটামুটি জানলে হবে, আমাদের কিচ্ছু নয়। বলবে যে অ্যালকোহলের কার্যকরী মূলকের সংকেত কি, তাহলে এই অ্যালকোহলের কার্যকরী মূলক এই OH। তারপর বলবো যে ইথারের কার্যকরী মূলকের সংকেত কি, এইটা। জৈব অ্যাসিডের কার্যকরী মূলকের সংকেত কি, HCOOH। এখানেতে এটা বন্ডিং দিলে ভালো হয়, যাই হোক, নো প্রবলেম। তাহলে এই হচ্ছে কার্যকরী মূলক, খুব ইম্পর্টেন্ট জৈব যৌগের ক্ষেত্রে। জৈব যৌগের কে শ্রেণীভুক্ত করতে, জৈব যৌগকে শ্রেণীভুক্ত করতে কিন্তু আমাদের কার্যকরী মূলকের বিশাল ভূমিকা রয়েছে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই আমরা থাকছি। তাই আবার বলছি, কার্যকরী মূলক কাকে বলে? যে সমস্ত মূলক বা পরমাণু পুঞ্জ কোনো যৌগ যৌগের অণুতে উপস্থিত থেকে উহার ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, তাকে বলা হচ্ছে কার্যকরী মূলক। এবং বিভিন্ন কার্যকরী মূলকগুলো বলেছে হাইড্রক্সিল, OH কার্যকরী মূলক, CHO, কিটোন CO, অ্যামিনো NH2, কার্বক্সিলিক যে COOH, ইথার COO, এগুলো হচ্ছে কার্যকরী মূলক। এবং সেই কার্যকরী মূলক সমন্বিত যৌগগুলোকেও আমরা কিছু লিখেছি। তাহলে আমাদের আজকের ক্লাসেতে এই পর্যন্তই থাক। তাহলে জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য, আর আরেকটা কথা আমরা যেটা বলতে ভুলে গেছি, একটুখানি আমার মনে পড়ে গেল, সেটা বলে দিচ্ছি। কারণ একটা ক্লাসেতে পড়াতে গিয়ে হয়তো কিছু ভুল হতে পারে বা কিছু বাদ যেতে পারে। একটা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে কার্বনের যে একটা চতুস্থলক, আমি বলছি যে চতুস্থলকের একটা চতুস্থলক আমরা আঁকছি। এই যে চতুস্থলক আমরা আঁকলুম, তা এখানে ধরো এই যে এখানে কার্বন আছে, এখানে তো অন্য অ্যাটম আছে। তাহলে দুটো কার্বন পরমাণু, এই যে যোজ্যতা, এটা যে যোজ্যতা দেখতে পাচ্ছ, যোজ্যতা এবং যোজ্যতাগুলো কি আছে, চতুস্থলকের এখানে সেন্ট্রালে কার্বন আছে, আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 108 ডিগ্রি 28 মিনিট। কারণ যেহেতু এরা একই সমতলে থাকছে না, সেই জন্যে আমরা এই চতুস্থলকের দুটো যোজ্যতার মধ্যবর্তী কোণ হচ্ছে 108 ডিগ্রি 28 মিনিট। মিথেনের ক্ষেত্রে CH4, মিথেনের ক্ষেত্রেও এখানে আমরা বলতে পারি যে দুটো যোজ্যতার মধ্যে, দুটি মিথেন অণুর ক্ষেত্রে, মিথেন অণু দুটি যোজ্যতা মধ্যবর্তী কোণ কত? তাই অবভিয়াসলি ওইটাই 108 ডিগ্রি 28 মিনিট। 108 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের দুটো জিনিস, জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্য বলেছি, পরীক্ষায় প্রায়ই আসে। তারপরে ক্যাটিনেশন ধর্ম, তারপরে যেটা বলা হয়েছে কার্যকরী মূলক, একদম ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কার্যকরী মূলক। আবার লিখছি কথা, কার্যকরী মূলক, যেটাকে বলছি আমরা
ফাংশনাল গ্রুপ। এই কার্যকরী মূলক নির্ধারণ করবে জৈব যৌগের প্রকৃতি, তার রাসায়নিক কেমিক্যাল প্রপার্টি, তার রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম নির্ধারণ করবে। আচ্ছা, ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট দিন আলোচনা করবো পরে।